রাজ্য কমিটির তরফ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদেরকে আহ্বান করা হয়েছে গতকাল ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের যে ফলাফল হয়েছে, এই ফলাফল সারাদিনব্যাপী যে গণনা, এটার যে সে গণনাতে যে চিত্র বেরিয়েছে এবং যে ঘটনাগুলি হয়েছে সে সম্পর্কে আমাদের রাজ্যবাসীর দৃষ্টি আকর্ষণ করার জন্য। এই ফলাফল বহু দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাৎপর্যপূর্ণ এই কারণেই, শাসক দল শুরু থেকে তাদের যে জনবিচ্ছিন্নতা, তাদের যে গত 6 বছরের অপদার্থতা, গত 6 বছরে আমাদের রাজ্যের সমাজ জীবনের সর্বত্র যে ক্ষত সৃষ্টি করেছে, দুর্নীতি, গণতন্ত্র হত্যা, একনায়কতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা ইত্যাদিতে, তার বিরুদ্ধে আমরা আগেই বলেছিলাম বারবার, এই রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষ এটাকে গ্রহণ করছে না। আমরা যদি গতকালের ফলাফল আমরা দেখি, ৭১% আসনে তো তারা জবরদখল করেই নিয়ে গেছে। যে বিভিন্ন রাজনৈতিক দলকে, বিরোধী দলকে, বিশেষ করে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির যারা প্রার্থী, তাদের রক্তাক্ত করে, একজনকে খুন করে মনোনয়নপত্র দাখিল করতে দেননি। তারপরও মাত্র ২৯% আসনে যেখানে প্রার্থী রাখা সম্ভব হয়েছে, সেখানেও প্রচার করতে গিয়ে নানাভাবে তারা বাধা সৃষ্টি করেছিল, ইনক্লুডিং যে ৮ই আগস্ট যেদিন ভোট দান হয়। তো গতকাল দেখা গেছে যে কটা জায়গাতে যে ফলাফল একটু মানুষ প্রতিরোধ করে ভোট দিতে পেরেছেন, এবং শুধু ভোট দেওয়া না, যে কটা ভোট গণনা কেন্দ্রে একটু সুষ্ঠুভাবে গণনা সম্পন্ন করা গেছে, সর্বত্র শাসক দলের যে গুহারাহার হয়েছে। অবশ্যই এই ক্ষেত্রেতে কৈলাসহরের চণ্ডীপুর ব্লকের ভোটারদেরকে ভূয়সী প্রশংসা করতে হয়, এবং এটা শুধু চণ্ডীপুর না, কদমতলা, ওদিকে যুবরাজনগর, তারপর এই কালাছড়া, আমবাসা এবং আরও অন্যত্রও দেখা গেছে, কাঠালিয়া, যে ফার্স্ট রাউন্ডে প্রায় সর্বত্র, এমনকি যেখানে আমাদের কাউন্টিং এজেন্টদেরকে গতকালও ঢুকতে দেওয়া হয়নি, সেখানেও রিপোর্ট হলো একতরফাভাবে গণলেও যে এখানে বিরোধীরা এগিয়ে। সে অবস্থায় এই ফলাফল হয়েছে। এই কারণেই যে ত্রিপুরাজ্যের যে লড়াকু জনগণকে, গণতন্ত্রের প্রতি তাদের যে শ্রদ্ধা, রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তাদের যে অকুতভয় লড়াই, এবং অন্যদিকে দুর্নীতি এবং এই যে অথরিটেরিয়ান একটা একনায়কতন্ত্র কায়েমের যে চেষ্টার বিরুদ্ধে যে এই প্রতিরোধ সংগ্রাম বা মেজাজ এই নির্বাচনে তারা দেখিয়েছেন, তার জন্য আমরা অকুণ্ঠ প্রশংসা আমরা করছি। দ্বিতীয়ত, আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের র্যাঙ্ক অ্যান্ড ফাইলকে। একদম শুরু থেকেই যে এই
অবস্থার মধ্যেও সন্ত্রাস ভেদ করে জনগণের যে রায়, জনগণের অধিকার প্রতিষ্ঠিত করার যে চেষ্টা, সর্বত্র এটা ফলাফলে প্রতিফলিত হয়নি ঠিক, কিন্তু চেষ্টার কোনো ত্রুটি ছিল না। তার সাথে যে আমাদের রাজ্যের আরও অন্যান্য যে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাজনৈতিক দল, তারাও সমান তালে যে বিজেপির এই স্বৈরতান্ত্রিক তার স্বৈরতন্ত্র কায়েমের যে তাদের প্রচেষ্টা, তার বিরুদ্ধে তারা লড়াই করেছেন। আমরা এই সমস্ত গণতান্ত্রিক শক্তিকে এবং আমাদের র্যাঙ্ক অ্যান্ড ফাইলকে অভিনন্দন জানাচ্ছি। তো গতকাল যে সমস্ত ঘটনাগুলি হয়েছে, ইতিমধ্যে আপনাদের পত্রপত্রিকা এবং চ্যানেল এগুলোতে উঠেছে। আপনাদেরকেও ধন্যবাদ যে সবটা না হলেও কিন্তু বহু এই চ্যানেল এবং এই ছাপা মাধ্যম আপনারাও চেষ্টা করেছেন ধারাবাহিকভাবে শুরু থেকেই রাজ্যের এই ভারতীয় জনতা পার্টি তাদের এই অগণতান্ত্রিক কার্যকলাপ তার মুখোশ খুলে দেওয়ার চেষ্টা করেছেন এক্ষেত্রেও। কিন্তু তারপরও আরও অনেক কিছুই এই রাজ্যবাসীকে জানা দরকার, অনেক কিছুই যে তুলে ধরা দরকার, যে কিভাবে যে গণতন্ত্রের কণ্ঠস্বর রোধ করার, টুটি চেপে দেওয়ার চেষ্টা হয়েছে। আমি একটা একটা করে বলছি যে রাজনগর ব্লক, যেখানে আমাদের একজন প্রার্থী খুন হয়েছেন কমরেড বাদল শীল, সেখানে জেলা পরিষদের প্রার্থী ছিল, পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত না থাকলেও আমাদের কাউন্টিং এজেন্টরা যাওয়ার চেষ্টা করেছেন বামফ্রন্টের এবং কংগ্রেসের। কিন্তু যে এত বড় ঘটনা হয়েছে, একটা খুন হয়েছে, গেল প্রার্থী, দুইটা স্তরে একজনও প্রার্থী দিল না। তারপরেও প্রশাসনের তরফ থেকে গতকাল এই গণনার দিনও যে বারবার বলা সত্ত্বেও কাউন্টিং এজেন্টদের তাদের নিরাপত্তা দিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেনি, যে বিডিও অফিসে যাওয়ার আরও বহু ইয়ের থেকেই এদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তারপর কাকরাবন ব্লক, টেপানিয়া ব্লক, গোমতী মহকুমার এ জেলার উদয়পুর মহকুমার টেপানিয়া ব্লক জানেন, সেখানেও এই রাজনগরের মতো অবস্থা করা হয়েছে। বিরোধী দলের নেতা প্রার্থীরা আক্রান্ত হয়েছেন বারবার। পঞ্চায়েত স্তরে, পঞ্চায়েত সমিতি স্তরে কোনো প্রার্থী দেওয়া যায়নি। কিন্তু তারপরও গতকাল টেপানিয়া ব্লকে কাউন্টিং এজেন্টরা সকালবেলা গিয়ে ঢুকেছেন। কিন্তু যখন এই ফার্স্ট রাউন্ড বাক্স খুলতে শুরু করলো, দেখা যাচ্ছে সর্বত্র বিজেপির বিরুদ্ধে ভোট দিতে এই বিরুদ্ধে এই ফলাফল বেরিয়ে আসছে। তখন থেকে এরা রুদ্রমূর্তি দত্ত শুরু করলো এবং সেখানে পুলিশের সামনে অবজারভার এবং আরও পদস্থ সরকারি আধিকারিক তাদের সামনেই প্রায় গলা ধাক্কা দিয়ে এই কাউন্টিং হল থেকে সে বের করে দিয়েছে। ঠিক ওদিকের ইয়েতে কাকরাবন তো এক পর্যায়ে সেখানকার বিধায়ক জিতেন্দ্র মজুমদার, তার নেতৃত্বে গিয়ে মণ্ডলের নেতা, সেখানে কাউন্টিং এজেন্ট পারমিসিবল যদি 10 জন হয়, তার দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ কোনো ধরনের কার্ড, কোনো ধরনের কিছু ছাড়া অবাধে সেখানে ঢুকে সমস্ত এজেন্টদেরকে বের করে দিয়েছেন। এমনকি যারা বাইরে থেকে গেছেন, কেউ কেউ রিটার্নিং অফিসের চেয়ারে বসে গিয়ে সেখানে কিভাবে কাউন্টিং যারা সুপারভাইজার, সরকারি আধিকারিক যারা এগুলি সহযোগিতা করবেন, এদেরকে ডিকটেট করছে, এটা করো সেটা করো, অর্থাৎ তাদের কথা মতো এই ফল ঘোষণা করো। কদমতলা ব্লক, উত্তর ত্রিপুরা, এটা ভালোই চলছিল। সকাল, দুপুর, বিকাল বহু পঞ্চায়েতে এবং বিভিন্ন আসনে বিরোধীরা জিতছে। কিন্তু
একটা আসনেরও রেজাল্ট ঘোষণা করতে দিচ্ছে না। অর্থাৎ হয়ে গণনা হয়েছে, কিন্তু এই ফলাফল ঘোষণা করতে দিচ্ছে না। অফিসিয়ালি রিটার্নিং অফিসার সাইন করে তাদের সার্টিফিকেট দিয়ে দেবেন, বিজয়ীদের দিচ্ছে না। এটা শুধু কদমতলা না, কদমতলা, কালাছড়া, যুবরাজনগর এবং এখানে এই কুমারঘাট, যখন সন্ধ্যা গড়িয়ে আসলো, রাত হলো, ওদিকে কৈলাসহরের চণ্ডীপুর, সেখানে গিয়ে এই চণ্ডীপুরের যিনি বিধায়ক, রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়, তিনি গিয়ে বাইরে থেকে গিয়ে একেবারে এই ভেতরে ঢুকেননি কাউন্টিং হলে, কিন্তু কাউন্টিং হলের বাইরেও কতগুলো কর্ডন থাকে, যেখানে নিরাপত্তা কর্মী ছাড়া অন্যরা তারাবাদে যেতে পারেন না। ওইখানেই গিয়ে ভেতরে যারা আছে বিরোধী দলের লোকজন, এদেরকে ভয় দেখানো, শেষ পর্যন্ত রাত 8:30টায় চণ্ডীপুর ব্লকের কাউন্টিং হল থেকে আমাদের সমস্ত এজেন্টদেরকে বের হয়ে আসতে হয়েছে। কেননা বাইরে থেকে নানাভাবে ভয়, ভীতি, হুমকি প্রদর্শন করা। ঠিক তেমনি কালাছড়া ব্লক, ধর্মনগর, সেখানেও হয়েছে। প্রায় রাত 12টায় সমস্ত এজেন্টদেরকে বের হয়ে আসতে হয়েছে বিরোধীদের। সেখানে গিয়ে কলম দিয়ে খুঁচানো, পায়ে লাথি মারা, এবং সেখানে অগুন্তি কাউন্টিং হলে প্রত্যেক দলেরই একটা নির্দিষ্ট, যদি প্রার্থী থাকে, নির্দিষ্ট সংখ্যক কাউন্টিং এজেন্ট থাকতে পারে, কিন্তু তাদের জন্য কোনো ধরনের নিয়ম নীতি নেই। এমনকি রাত্রিবেলাও নতুন নতুন লোকের জন্য বিডিওকে বাধ্য করানো হয়েছে এই পাস ইস্যু করতে। এইভাবে একদিকে সংখ্যা বেশি এবং নতুন লোক অবৈধভাবে এই পাসটি ঢুকেছেন। এইভাবে কুমারঘাট ব্লকেও সেখানে বিধায়ক ভগবান দাস একেবারে হলে ঢুকেননি, একদম হল অবধি গিয়ে প্রায় ভেতরে ঢুকে সেখানে শাসাচ্ছে। কাজে বাধ্য হই, যখন প্রশাসনের তরফ থেকে আমাদের এই এজেন্টদেরকে তাদের সুরক্ষা দেওয়ার কোনো ব্যবস্থা নেই, এই অবস্থায় কেউ রাত 12টায়, কেউ রাত 1টায়, কেউ রাত 3টায়, কেউ রাত ভোর 4টা 5টা এভাবে বের করে দিয়ে, এরপরে গিয়ে ভোর রাত্রে গিয়ে যে অন্যান্য রাজনৈতিক দলের এজেন্টদের অনুপস্থিতিতে তারা এই কি বলে ম্যানিপুলেশন করে, উলট পালট করে, কোথাও কোথাও এই হলের ভিতরেই ব্যালটে ভোট, অনেকগুলা ভোট সেখানে পাল্টা ছাপ টাপ দিয়ে, অর্থাৎ যাতে কেস টেস হলে ধরা না পড়ে, এইভাবে এই কদমতলা, কালাছড়া, যুবরাজনগর, কুমারঘাট এবং এদিকে চণ্ডীপুর, এইসব জায়গায় বিরোধীরা যে সমস্ত পঞ্চায়েতে জিতছিল, এইসব পঞ্চায়েতে এরা দখল নিয়ে গেছে। তারপর সবচেয়ে জঘন্যতম ঘটনা গতকাল, সেটা হলো সিপাহীজলা জেলার কাঠালিয়া ব্লক। কাঠালিয়া ব্লকে প্রথম ঘটনা শুরু হয় বেজিমারা গ্রাম পঞ্চায়েত। এটা সিপিআইএম এবং কংগ্রেস দল মিলিজুলি করে দাঁড়িয়েছিল সবকটা আসন জিতে, বিজেপি একটাও পায় না, কিন্তু ফল ঘোষণা করতে দেয় না, স্থগিত। কোনো কোনো ক্ষেত্রেতে আবার রিকাউন্টিং করিয়েছে, কিন্তু রিকাউন্টিং করানোর পরও একই ফল। তারপরে ফল ঘোষণা করতে না দিয়ে আরম্ভ হলো আরেকটা, ভবানীপুর না কোন সবার জানি, সেখানেও দেখা গেল বিজেপি হারছে। এরপরেই পুরো এই গণনা কেন্দ্রের চেহারা বদলে যায়, যে না আর গণনা যাবে না। সেখানে এইভাবেই জবরদখল করে, তখন দিনের বেলা, রাত্রিবেলা না, এটা 12:30 একটার সময় গিয়ে ঢুকে যায় ভিতরে। বাইরে প্রাক্তন
কেন্দ্রীয় উপমন্ত্রী প্রতিমা ভৌমিক, সেখানকার ছাপ্পা বিধায়ক বিন্দু দেবনাথ, এদের নেতৃত্বে দলবল এরা বাইরের থেকে ইন্ধন জুগিয়ে সেখানে এই ব্যারিকেড ভেঙে হলে ঢুকে এবং মারধর করে আমাদের যারা এজেন্ট ছিলেন তার একটা ভালো অংশকে বের করে দেয় এবং বাইরে যারা আমাদের কিছু সমর্থক ছিলেন তাদের উপর এলোপাথারি আক্রমণ। এবং সে আক্রমণে শুধু আমাদের সমর্থক যারা সেখানে গেছিলেন তাদের উপরে আক্রমণটা হয়নি। আমাদের বিধায়ক শ্যামল চক্রবর্তী ছিলেন, তিনি অল্পেতে রক্ষা পেয়ে কোনোরকম অক্ষতভাবে বেঁচে এসছেন। একজন আমাদের কমরেড এই রাজীব পাল, তার মাথায় সেই ইয়ের মতো রাজনগর যে ঘটনা ঘটেছে তার মতোই আঘাত করে মৃতভাবে ফেলে রেখে দিয়েছে। পুলিশ তাকে উদ্ধার করে প্রথম সেখানকার স্থানীয় হসপিটাল, তারপরে এই সোনাপুরানা মেলাঘর, রাত্রেবেলা এই জীবিত আনা হয়েছে, এখন মৃত্যুর সাথে পাঞ্জা করছে। এবং প্রত্যক্ষদর্শীদের রিপোর্ট হলো সেখানে শুধু বিরোধী দলের সমর্থক বা কর্মীরা যারা গেছেন তারাই শুধু মার খাননি, যে বিলুনিয়ার বাস যাচ্ছিল হঠাৎ করে সেখানে থেমে গিয়ে এদের উপর এলোপাথারি মারধর, অর্থাৎ সেখানে যাকে পেয়েছে তাকেই এই বিজেপির গুন্ডা বাহিনী তাদের উপর অ্যাটাক করেছে। তো এই সমস্ত ঘটনাগুলি যখন ঘটছিল টাইম টু টাইম, সেই উত্তর ত্রিপুরাতে যখন এই ভোট গণনা সম্পন্ন হওয়ার পরও ঘোষণা করা হয় না, আমরা এখান থেকে ডিএম, তারপর রিটার্নিং অফিসার যিনি বিডিও, তাকে ধরার তো সুবিধা নাই, তাদেরকে আমরা বলি আপনারা হস্তক্ষেপ করুন। এখানে এই ইলেকশন কমিশনার শরদিন্দু চৌধুরী, তার সাথে প্রায় গতকাল 7-8 বার আমার নিজেরই কথা হয়েছে। প্রত্যেকটা বার তিনি বলছেন স্যার দেখছি স্যার, আমি ব্যবস্থা নিচ্ছি। ব্যবস্থা নিচ্ছেন কিন্তু আপনি ঘটনার এগুলো কি আমি বললাম, তিনি একটা বারের জন্য বলেন না এরকম কোনো ঘটনা এরকম, অর্থাৎ এই যে ঘটনাগুলি ঘটছে বোঝা গেল তার সাথে আলোচনা করে তিনি টের পাচ্ছিলেন, কিন্তু পরিস্থিতির কোনো উন্নয়ন নেই, শুধু অবনতি। এখানে যখন কাঠালিয়াতে ঘটনা হয়, যখন পুরো এই কাউন্টিং হল দখল হয়ে গেছে, পুরো এলাকা সন্ত্রাসীদের দখলে চলে গেছে, ডিএম এর সাথে কথা হয়েছে, আমাদের এসপির সাথে, ডিএম সাহেব বললেন ঠিক আছে স্যার আমি নিজে যাব এক্ষুনি, দেখা যাক। কিন্তু তারপরেও পরিস্থিতি উন্নতি হচ্ছিল না। তখন আমরা বাধ্য হয়ে নির্বাচন কমিশনকে গতকাল বিকালেই আমরা চিঠি লিখি যে এই কাঠালিয়া ব্লকের এই গণনা আপনি বন্ধ করুন এবং সমস্ত ব্যালটগুলি আপনি প্রিজার্ভ করুন। এখানে একতরফা এইভাবে এটা গুনে এখন কোনো লাভ নেই, কারণ পরিস্থিতি এমন একটা অবস্থা। আমরা চিঠি দিয়েছি, আজ পর্যন্ত কোনো উত্তর পাইনি কি হয়েছে। তারপর যখন বাইরে আক্রমণ হলো, ভেতরে আমাদের প্রায় 20-22 জন আমাদের পোলিং এজেন্টকে তারা বের হতে পারেননি, এদেরও অবস্থা খুব সঙ্গীন। যাই হোক, কোনো রকমে এরা একটা ঘরে গিয়ে আশ্রয় নিয়েছে, এদেরও অবস্থা খুব খারাপ, মানে চারিদিক থেকে, এমনকি বিশ্রামগঞ্জ বিশালগড় থেকে বহু সমাজদ্রোহীদের নিয়ে তারা জড়ো করে। শেষ পর্যন্ত সন্ধ্যায় আমরা অগত্যা রাজ্যের মুখ্য সচিব, বর্তমান ভারপ্রাপ্ত ডিজি অনুরাগ ধানকর, ওনার সাথে যোগাযোগ করি বার কয়েক, যে আপনারা অন্তত এই লোকদেরকে প্রাণে বাঁচান। যাই হোক, তারা হস্তক্ষেপ করেন, এতে যারা আটকে ছিলেন সেখানে ভেতরে তারা অক্ষত ফিরে আসেন। কিন্তু গোটা এই রাজ্যের গণতন্ত্র, সাংবিধানিক অধিকার ভারতীয় জনতা পার্টি আবার রক্তাক্ত করল। এর মধ্য দিয়ে প্রমাণিত হল যে
তারা ভীত, তারা সন্ত্রস্ত, জনগণ দ্বারা বর্জিত। ৭১% আসন এরকমভাবে জবরদখল করার পরও বাকি ২৯% আসন দখল করার জন্য তাদের গোটা প্রশাসনকে স্থবির করে রাখতে হয়, আর গুন্ডা বাহিনী ব্যবহার করে সম্পূর্ণ আইন কানুন লঙ্ঘন করে এইভাবে এরা ডাকাতির চেয়েও আরো জঘন্য ঘটনা ঘটাতে পারে। তো আমরা এই জন্য যে শাসক দলের এই একনায়তন্ত্র প্রতিষ্ঠার এই চেষ্টার বিরুদ্ধে, তারা জবরদখল করে নিয়ে গেছে আলাদা জিনিস, কিন্তু এটা জনগণের রায় না, বরঞ্চ জনগণের অভিশাপ। তো সেই ক্ষেত্রেতে এর মধ্যেই যে মানসিকতা ত্রিপুরা জনগণ দেখিয়েছে, আমরা এটা কুর্নিশ করি এবং এই লড়াই চলতে থাকবে এবং আগামী দিন আরো জোরদার হবে। এইভাবে ত্রিপুরা রাজ্যের মানুষ ছেড়ে দেবে না। এবং সেদিক থেকে বলতে চাই, রাজ্যের শাসক দল তথা আমাদের দেশের বর্তমান শাসক দল তাদেরকেও, তারা পারিপার্শ্বিক যে আমাদের এই দেশে বা দেশের এই পারিপার্শ্বিক অন্য দেশগুলোতে কি ঘটছে, এইভাবে একনায়তন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা এবং দুর্নীতি, তার বিরুদ্ধে যখন মানুষ উঠে দাঁড়ায় তখন মুহূর্তও দাঁড়িয়ে থাকা যায় না, তখন পালিয়ে আসতে হয়। তো ত্রিপুরাজ্যের মানুষকেও আমরা অনুরোধ করব শাসক দলকে সেদিকে ঠেলে দেবেন না। আমরা চাই না এরকম ঘটনা হোক। আমরা চাই যে মানুষ তার ন্যূনতম গণতান্ত্রিক অধিকার এটাকে সুরক্ষিত থাকে, এটাকে সবাই যেন সম্মান আমরা করি, এবং জনগণ যদি রায় দেয় কাউকে কোনো প্রতিষ্ঠান পরিচালনার জন্য, তার অধিকার, কিন্তু এইভাবে অনন্তকাল রাখা যায় না। এবং ত্রিপুরার মানুষের কাছেও আমাদের আবেদন থাকবে যে গত 5 বছরও তারা দখল করেছে এভাবে, আবার 5 বছর তারা এইভাবে দখল করলো, কিন্তু হতাশ হওয়ার কিছু নেই। এই লড়াই আরো তীব্র হবে এবং এই আজকের যারা তথাকথিত এই ডাকাতি করে যারা এই ক্ষমতা দখল করেছে, এটা ক্ষণস্থায়ী হবে। এ হলো মোটামুটি ভাবে জিনিসটা আমাদের আলোচনা। নারায়ণ একটু যদি যুক্ত করেন। আপনারা দেখুন যে এবারকার পঞ্চায়েত নির্বাচন প্রথম থেকেই আমরা বলে আসছিলাম যে লুটেরাদের হাত থেকে গ্রামকে বাঁচাও। গ্রামে মানুষ প্রচণ্ড অর্থনৈতিক দুরবস্থার মধ্যে আছেন, তারা তার প্রতিকার চান এবং তার বিরুদ্ধেই, বিজেপি সরকারের বিরুদ্ধেই এই রায়টা হবে। আপনারা লক্ষ্য করেছেন যে নির্বাচন ঘোষণার আগ থেকে কিভাবে বিরোধী রাজনৈতিক দলগুলো তাদের মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছে। কেউ যদি বিশ্বাস করতে না পারেন, আমি বিনম্রভাবে শুধু এটা বলবো, গণনার দিন পঞ্চায়েতের ওয়ার্ডগুলো ভিত্তিতে গণনা হয়, বাক্সগুলো ওয়ার্ড ভিত্তিক, সকাল 8টায় গণনা শুরু হয়, 1:30টা পর্যন্ত দেখবেন সারা রাজ্যের যতগুলো ভোট গ্রহণ কেন্দ্রে ভোট গণনা হয়েছে সেই সংখ্যাটা যদি দেখেন সবগুলোতে বিজেপি হেরেছে। এটা একদম সাবরুম থেকে ধর্মনগর অব্দি সত্য। প্রতিটা ব্লকে সকাল 1টা-1:30টা পর্যন্ত যেই রেজাল্টগুলো বেরিয়েছে, আপনাদের চ্যানেলগুলো দেখুন, পরীক্ষা করে আপনাদের খবরগুলো পরীক্ষা করে দেখুন, আমাদের কথাগুলো বিবেচনা করে দেখুন, সবগুলোতেই বিরোধী রাজনৈতিক দলগুলো এগিয়ে ছিল। সবগুলো গোলমাল শুরু হয়েছে 12টার পর থেকে। 1টার পর থেকে সম্পূর্ণ ফলাফল ঘোষণা স্থগিত। তার মানে বিজেপির
ডক্টর মানিক শাহর নেতৃত্বে বিজেপি সরকারের হাত যে রক্তাক্ত, কলঙ্কিত, হেডকোয়ার্টার থেকে নির্দেশ গেছে, আগরতলা থেকে নির্দেশ গেছে ড্র্যাগ করো, ফলাফল ঘোষণা করবে না, এবং ফলাফল যেন ঘোষণা করতে না পারে তার জন্য জানেন না আপনারা, সঙ্গে সঙ্গে একটা পিটিশন দেওয়া, রিকাউন্ট চাই, বা ভিতরের হই হুল্লো লাগিয়ে দেওয়া, একটা অফিসাররা একটা অংশ নার্ভাস হয়ে যাবে এবং রিকাউন্ট মেনে নেবে। এই রিকাউন্ট করতে করতে আপনারা নিজেরা সংগ্রহ করেছেন খবর, আপনারাই বলুন, 2টা থেকে সন্ধ্যা 7টা 8টা পর্যন্ত কোনো রেজাল্ট আসলো না কেন? কাউন্টিং কি কোথাও বন্ধ ছিল? কাউন্টিং তো বন্ধ করতে পারে না, তো কাউন্টিং তো বন্ধ ছিল না। তারপরে এদের ড্র্যাগ করতে করতে রাত্রে নিয়ে যাও, যত রাত্রে বেশি হবে ততই অন্ধকারের জীবগুলোর সুবিধা হবে। এবং সবগুলো এই রাত্রিবেলার ঘটনা ঘটেছে। এই যে আপনার কুর্তি বলেন, কদমতলা কুর্তি বলেন, আর এখানে বলেন কাঠালিয়া বলুন, সবখানের ঘটনা হচ্ছে নৃশংস আক্রমণগুলো হয়েছে সবগুলো রাত্রিবেলা। ভোরেও গনেছে, আপনারা জানেন কদমতলায় ভোর সকালবেলাও হয়েছে। এবং কোনো একটা মানুষের পক্ষে, সেই মানুষ যেই হোক না কেন, যে কোনো দলের যে কোনো ব্যক্তি হোক না কেন, সকাল 7টার সময় ঢোকার পরে সে পরদিন সকাল 7টা পর্যন্ত সুস্থ অবস্থায় তার কাজ করতে পারে? অসম্ভব। এবং যার ফলে স্বাভাবিক নিয়মেই এই আক্রমণের মধ্যেই রাত্র 2টা 3টার সময় বেশ কিছু ভোট গণনা কেন্দ্রে আমাদের কাউন্টিং এজেন্টরা ছিলেন যারা, তারা বেরিয়ে যেতে বাধ্য হয়েছেন, তারা প্রাণে আসতে বাধ্য হয়েছেন। এখনো আমাদের রাজ্য কেন্দ্র নিশ্চিত না। বাইরে আমাদের ভিতরে যে কমরেডরা ছিলেন গণনা কেন্দ্রে, বাইরে যারা জড়ো ছিলেন সবাই ঘরে ফিরতে পেরেছেন কিনা, বিশেষ করে কাঠালিয়াতে বাইরে যে আক্রমণটা হয়েছে, এটা তো বর্বরতম ঘটনা। এটাতে শুধুমাত্র আমাদের ক্যাম্পের উপরে বা আমাদের লোকরা বাইরে যেখানে জড়ো হয়েছিল তাদের মুখোমুখি তাদেরকে আক্রমণ করা না, পথচারী, আশপাশের বাড়ি এবং আমাদের ক্যাম্পের যারা ছিলেন সবাই বনে জঙ্গলে বিভিন্ন জায়গায়, সোনামুরানা তার বাইরের মহকুমায় গিয়ে আশ্রয় দিতে বাধ্য হয়েছেন। এবং সবাই রাত্র পর্যন্ত, আমাদের পেশেন্ট যে এসছে এখানে, রাত্রেবেলাও পেশেন্ট বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় এখানে আসতে হয়েছে। তো এরকম বর্বরতম ঘটনা এই ঘটেছে। তো আমি এটাই জোর দিতে চাইছি যে ডক্টর মানিক শাহর নেতৃত্বে যেই বর্তমান বিজেপি সরকার, তার স্বৈরতান্ত্রিক চেহারার একটা নগ্ন দৃষ্টান্ত এই ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচনে দেশের মানুষ দেখল। এবং এর থেকে শিক্ষা গ্রহণ করে এই সরকারের বিরুদ্ধে মানুষের রুটি রুজির জন্য সেই সংগ্রাম, চাকরি বাকরির জন্য যে সংগ্রাম, এদের সঙ্গে মিলে যে ওরা এখনো এই রাজ্যের মধ্যে সাম্প্রদায়িক বিভাজনের যে চেষ্টা করছে, এই সমস্ত ঘটনাগুলোকে ধাপা দেওয়ার জন্য এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে সমবেত হবে। এটাই হচ্ছে আপনাদের মাধ্যমে আমাদের রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন। এবং প্রহসনে পরিণত করার আরেকটা হলো, 3 দিন আগে ঘটা করে এরা অনলাইনে তাৎক্ষণিকভাবে তারা রেজাল্ট ডিক্লেয়ার করবেন। কালকে সে অনলাইন বেলাইন হয়ে গেল। অর্থাৎ এদেরকে আজকে মানে পত্রিকায় বোধহয় দপ্তর থেকে ব্যাখ্যা দিয়ে দিয়েছে, এটা যান্ত্রিক গোলযোগ। আরে যান্ত্রিক গোলযোগ হলে পরে যদি হয়, ওই যারা সার্ভিস প্রোভাইডার মাঝে মধ্যে হয় এরকম, অন্য কোনো সার্ভিস তো কালকে ব্যাহত হয়নি। শুধুই কি রাজ্য সরকারের যে এই ইনফরমেশন আইটি ডিপার্টমেন্ট, এটাই হলো নির্লজ্জ ব্যাখ্যা। এবং এটা পরিষ্কার, এই রেজাল্ট বলছে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, বিজেপি 20% আসনে জিতত কিনা এটা আমাদের সন্দেহ আসছে। কারণ কালকের যে এই ফলাফলের যে প্রাথমিক যে ট্রেন্ড দেখা গেছে, যে কারণে তাদের এরকমভাবে এটাকে রক্তাক্ত করতে হলো আবার।
গোহারা হাঁটত। এটা অন্তত রাজ্যের মানুষ এটা দেখল। ধন্যবাদ। জীবিতে না, আজকে সকালে গেছি। ওই তো বললাম যে আমাদের একজন কর্মী, খুব নিরীহ মানুষ, তিনি ছিলেন ইয়েতে, তাকে রাজীব পাল, তাকে মারা হয়েছে এবং মৃত ভেবে ফেলে রেখে দিয়ে গেছে। পুলিশ উদ্ধার করে 3 হসপিটাল ইয়ে করে, কারণ সাথে কোনো লোক তার সাথে আসার কোনো ব্যবস্থাও ছিল না। রাত প্রায় 10টা নাগাদ এখানে এই এসছে ইয়েতে, জীবিতে ট্রমা সেন্টারে আজকে দেখে এসছি এবং ডাক্তার কথা বলেছি, আমি বলছেন 72 ঘন্টা না গেলে পরে বলা যাবে না, তার যে আঘাত খুব গুরুতর। আমাদের আরো কিছু লোক এসেছিল, প্রাথমিক চিকিৎসা করে থাকার মতো পরিবেশ ছিল না কালকে রাত্র 10টার পরে জীবিতে ট্রমা সেন্টারে, এবং তারাও প্রাথমিক চিকিৎসা করে পালিয়ে গেছে। আমরাও খোঁজ পাইনি তারা ঠিক মতো এখন অবধি বাড়িতে গেছে কিনা। পরপর নির্বাচনে এই ধরনের ঘটনা, প্রায় প্রতি নির্বাচনের পরেই সাংবাদিক সম্মেলন করে কথা বলে একই কথা, আপনাদের পরবর্তী পদক্ষেপ একই কথা না বোধ হয়। আমি শুরুতেই বলছি একই কথা না। অন্যান্য নির্বাচনে আমরা যেমন, যখন প্রশাসন এবং গুন্ডা এক হয়ে যায়, সাধারণ মানুষ, আমরা রাজনৈতিক দল সাধারণ মানুষের প্রতিনিধি, রাজনৈতিক দলের প্রস্তুতি তো হলো রাজনৈতিক প্রস্তুতি এবং গণতান্ত্রিকভাবে তার অধিকার প্রয়োগ করার, এর বাইরে তো আর কোনো প্রস্তুতি নেওয়া যায় না যে না নির্বাচন করতে হবে কাজেই বোমা বানাও, বন্দুক কালেকশন করো, এটা তো হতে পারে না। হয়তো কেউ কেউ বলে কেন প্রতিরোধ করতে পারলেন না, তো প্রতিরোধ করতে গেলে তাহলে আমাদেরকে কামান বন্দুক সংগ্রহ করতে হবে। নিশ্চয়ই এটা কেউ অ্যাডভাইস করবেন না, আমরাও চাই না। এবং অন্যান্য সময়ে দেখা গেছে আমরা যেমন অসহায়, জনগণও অসহায়, কিন্তু এবার আমি বলবো 2019-এ 96% তখনও চেষ্টা হয়েছিল, 96% আসনে প্রার্থী দেওয়া যায়নি। এবার অন্তত 50% আসনে প্রার্থী পদ জমা দেওয়া হয়েছে লড়াই করে, এবং এটা 100%ই হতো। আপনি দেখেছেন আমি নিজে 5টা ব্লকে গেছি, 4বার আক্রান্ত হয়েছি। হয়তো প্রমাণ দেখাতে পারছি না, আমার দুর্ভাগ্য কি সৌভাগ্য জানি না, আমার কানের কিনার দিয়ে এই মানে ইটের টুকরা গেছে, পাথর টুকরা গেছে, কিন্তু আমার মাথায় লাগেনি। অন্যরা আহত হয়েছেন, একজন লোক খুন হয়েছেন, এবং তারপরও 50% আসনে প্রার্থীপদ জমা পড়েছে। কিন্তু জমা পড়ার পর আবার বাড়িঘরে গিয়ে হামলা, বাড়িতে আগুন দেওয়া, দোকানপাট লুট করা, এই 50%-এর মধ্যে 20% প্রাণের ভয়ে তারা প্রার্থীপদ তুলতে বাধ্য হয়েছেন, এবং প্রায় 30% আছে। তো এটা একটা আগের মতোই মানে দাঁড়িয়ে আছে তা নয়। এরপর ভোট হলো, 2টা স্তরে প্রার্থী নেই, পঞ্চায়েত স্তর এবং পঞ্চায়েত সমিতি স্তর। প্রার্থী আছে জেলা পরিষদে, কিন্তু ফলাফল কি? এই যে আক্রমণগুলি কেন হলো? কেন নেতা, মন্ত্রী, বিধায়ক, প্রাক্তন কেন্দ্রমন্ত্রী, সমস্ত ধরনের যে লজ্জা, শরম, আইন কানুনের প্রতি তাদের বিন্দুমাত্র মানে এগুলাকে ছুঁড়ে ফেলে তারা এটা করতে বাধ্য হলো? তারপরও এই বেহেয়া পাবলিক বিজেপির বিরুদ্ধে ভোট দিচ্ছে, বিরোধীদের ভোট দিচ্ছে, তাদের চোখে বেহেয়া, জিতেছে। হ্যাঁ, এবং জিতেছেও। কাজেই একরকম হচ্ছে না, একরকম হবে না।
এগুচ্ছে মানুষ, এবং এরপরে আর মানে দেবে না, এরপরে এই চান্স তারা পাবে না। আমি পরিষ্কার বলছি, এরপরে এই লড়াই আরো তেজি হবে, আরো জোরদার হবে। আমরা ময়দানে আছি, থাকবো। আচ্ছা, আগামী 3রা সেপ্টেম্বর তো রাজ্যসভা ভোট, এক্ষেত্রে কি কোনো প্রার্থী দাঁড় করা? আগে শাসক দলকে দেখি না আমরা, অঙ্ক তো তাদের পক্ষে, অঙ্ক তো আমাদের পক্ষে না। আমরা মাত্র 10 জন, মথাও তাদের পক্ষে, 10+ কংগ্রেসের 3 নিশ্চয়ই তাদের ভোট দেবে না, 13 এদের পক্ষে, তাহলে কত? 37 জন। এখন 37 জনের ভোট যাদের পক্ষে, তারা কি সিদ্ধান্ত নেয় দেখি না আমরা। আপনি প্রার্থী দাঁড় করাচ্ছেন তারা? আমরা তো কতবারও দাঁড় করিয়েছি। আনঅপোজড বিজেপিকে হ্যাঁ, আনঅপোজড দেব না। কিছু দেওয়া হবে না। বিনা যুদ্ধে সূচগ্র মেদিনী আমরা দেব না। এটা খড়কুটিও দেব না বিজেপিকে আনঅপোজড। থ্যাংক ইউ।